সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির রাতের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। এছাড়াও অনুষ্ঠানটিতে কিন্তু আমরা জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ভার্সনের পত্রিকার প্রকাশিতব্য আগামীকালকের বিভিন্ন সংবাদ এবং তার শিরোনাম নিয়েও আমরা আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে, যেখানে আমরা বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে কথা বলবো। দর্শক, আমার কাছে প্রথমেই এই মুহূর্তে আমার কাছে আছে সিলেটের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com। siletview24.com এই মুহূর্তে তাদের প্রধান যে শিরোনামটি করে রেখেছে সেটিতে তারা বলছেন, সিলেটে জুরা খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড। এটি কিন্তু সিলেটের গোলাপগঞ্জের একটি জুরা খুনের হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং একজনকে আরও সাময়িক জেল কারাবাসের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে কিন্তু বলা হয়েছে 2015 সালে গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কিন্তু রানু এবং রুবেল নামক দুই ব্যক্তির উপর হামলা করে সন্ত্রাসীরা, এবং তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে কিন্তু তাদের শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা যান, এবং সেই ঘটনায় কিন্তু মামলা দায়ের করেন নিহতদের বোন, এবং সেই মামলায় আজকে বিকালে কিন্তু তাদের একজনের মৃত্যুদণ্ড এবং অপরজনের বিভিন্ন মেয়াদে জেলবাস হাজতবাস কিন্তু দিয়েছেন, কিন্তু অন্যজন নির্দিষ্ট মেয়াদের বেশি হাজতবাস করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, এবং অন্যজনকে কিন্তু মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে 10,000 টাকাও জরিমানা করা হয়েছে। এটি ছিল siletview24.com এর প্রধান শিরোনাম। এবং দ্বিতীয় যে শিরোনামটি এই মুহূর্তে siletview24.com করে রেখেছে, সেখানে কিন্তু বলছে কুলাউড়ায় 13 দিন পর স্কুল ছাত্রীর লাশ উত্তোলন। কুলাউড়ায় কুলসুমা আক্তার তাসলিমা নামক এক স্কুল ছাত্রী, 8ম শ্রেণীর স্কুল ছাত্রী, তার কিন্তু গত 5 জুলাই সে মৃত্যুবরণ করে, এবং তার মৃত্যুটি স্বাভাবিক বলে কিন্তু পরিবার তার দাফন সম্পন্ন করলেও এলাকায় কিন্তু গুঞ্জন রটে যায় যে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি, এবং সেই গুঞ্জন কিন্তু অবশেষে ডালপালা মেলতে মেলতে কিন্তু এক প্রকার সেইটি কিন্তু শেষ পর্যন্ত সেটি প্রশাসন পর্যন্ত যেতে বাধ্য হয়, এবং প্রশাসন শেষ পর্যন্ত সেই গুঞ্জনটি সত্যি কিনা সেটি প্রমাণের জন্য 13 দিন পর কিন্তু আজকে সেই স্কুল ছাত্রীর লাশ উত্তোলন করে। এরপরে তৃতীয় যে নিউজটি করে রেখেছে siletview24.com, সেটি এমসি কলেজে ছাত্রলীগের দুপক্ষে দাওয়া পাল্টা দেওয়া। এমসি কলেজ কিন্তু সিলেটের একটি ঐতিহ্যবাহী কলেজ, সেখানে কিন্তু ছাত্রলীগ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রায় ঝগড়া থাকে এবং ঝামেলা হয়, এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। এমন একটি কিন্তু নিউজ আজকেও ছাত্রলীগের আধিপত্য বিস্তার নিয়ে সেখানে কিন্তু সঞ্জয় চৌধুরী এবং অন্য একজন ছাত্রলীগ নেতার মধ্যে নেতার অনুসারীদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, এবং সেখানে কিন্তু শেষ খবর পাওয়ার জন্য সেখানে প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হয়নি, এমনটাই কিন্তু প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। এবং চতুর্থ যে নিউজটি এই মুহূর্তে লিড করে রেখেছে siletview24.com, সেখানে কিন্তু বলছে পানির দামে বিক্রি হচ্ছে না সিলেটের ফুট ওভার ব্রিজ। দর্শক, আপনারা জানেন সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থিত যে সিলেটের ফুট ওভার ব্রিজটি, সেটি কিন্তু 2008 সালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যখন ওনার নির্বাচনী ইশতেহারে কিন্তু সিলেটে একটি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ নির্মাণ করবেন এমনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রথম দফায় তিনি না পারলেও পরবর্তীতে তিনি দ্বিতীয় দফায় যখন নির্বাচিত হন 2014 সালে যখন দ্বিতীয় দফায় নির্বাচিত হন, তখন কিন্তু তিনি তার নির্বাচনের ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজটি কিন্তু হাতে নেন, এবং শেষ পর্যন্ত 2015 সালের শেষের দিকে কিন্তু সেই ফুট ওভার ব্রিজটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ জনগণের জন্য, এবং সেটি কিন্তু উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু এই ফুট ওভার ব্রিজটি কিন্তু স্থাপনের পর থেকে এটি আসলে সাধারণ জনগণ কিন্তু সেটিকে তেমন ব্যবহৃত করেনি, এবং এই জন্য এটি অনেকটা একদম কোনো কাজ ছাড়াই কিন্তু সেটি অনেক টাকার
অনেক টাকার কিন্তু এই ফুটওভার ব্রিজটি একদম ফেলে রাখা ছিল এবং শেষ পর্যন্ত এটি ফুটওভার ব্রিজটি বিক্রির সিদ্ধান্ত নেয় সিলেটের সিটি কর্পোরেশন এবং অনেকটা কিন্তু গোপনেই সেই কাজটি একটি সিটি কর্পোরেশন একটি মহল কিন্তু সেই ফুটওভার ব্রিজটি বিক্রি করতে একটি তৎপর ছিল এবং 1,63,00,000 টাকায় ব্যয়ে নির্মিত এই ফুটওভার ব্রিজটি মাত্র 22 লাখ টাকায় বিক্রির একটি পায়তারা করেছিল সিটি কর্পোরেশনের একটি মহল, এমনটি কিন্তু বলা হয়েছে সিলেটের এই siletv24.com-এর এই প্রতিবেদনটিতে। এবং সেখানে বলা হয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু এইটির 22 লাখ টাকায় বিক্রি, এটি নিয়ে কিন্তু সরব হয় সিলেটবাসী এবং সেটি কিন্তু সবার জানা হয়ে গেলে সেটি থেকে কিন্তু সরে আসে সিলেট সিটি কর্পোরেশন এবং পানির দামে বিক্রি না করে সেটি কিন্তু পুনরায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং এটি কিন্তু শেষ হচ্ছে প্রায় 24 জুলাই। সেখানেই জানা যাবে যে আসলে পরবর্তীতে কত টাকা দামে এটি বিক্রি করা হচ্ছে, এমনটি কিন্তু এই প্রতিবেদনটিতে উঠে এসেছে। এবং এরপরের যে নিউজটি siletv24.com করে রেখেছে সেখানে তারা বলছেন সিলেট থেকে উঠল হজযাত্রীদের প্রথম ফ্লাইট। আর দর্শক আপনারা জানেন সিলেট থেকে কিন্তু আজকে প্রথম ফ্লাইট 420 জন নিয়ে বিমানের একটি ফ্লাইট কিন্তু জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিবেদনটিতে কিন্তু আরও বলা হয়েছে সিলেট থেকে কিন্তু এবারে প্রায় 3,200 জন যাত্রী কিন্তু হজ করবেন, এমনটি কিন্তু প্রতিবেদনটিতে বলা হয়েছে। সর্বশেষ siletv24.com থেকে এই মুহূর্তে যে সর্বশেষ নিউজটি তারা লিড করে রেখেছে সেটি কিন্তু সিলেটের জনদুর্ভোগ এবং জনস্বার্থমূলক একটি নিউজ। সেটিতে কিন্তু সিলেট উন্নয়ন কাজ নিয়ে চেম্বার এবং সিসিক মুখোমুখি। আপনারা জানেন দর্শক সিলেটের অন্যতম দুটি প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট চেম্বার অফ কমার্স, এটির কিন্তু সিলেটের এই উন্নয়ন কাজ নিয়ে কিন্তু দুটি পাল্টাপাল্টি বক্তব্য বেশ কিছুদিন ধরেই চলছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উন্নয়ন নিয়ে যে কথা বলছেন সেটি কিন্তু অনেকটা বিরোধিতা করছেন সিলেট চেম্বার অফ কমার্সের যে বর্তমান নবযুক্ত জেলা প্রশাসক আসাদুদ্দিন আহমদ। এটি নিয়ে কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে সিলেট বর্ষা মৌসুমে কিন্তু প্রধানত বর্ষা মৌসুমে উন্নয়নের হুড়াহুড়ি এবং বিভিন্ন ড্রেনের কাজ সহ হুড়াহুড়ি রাস্তা সম্প্রসারণ এগুলোতে কিন্তু জনদুর্ভোগ বাড়ছে এবং এটিতে বর্ষা মৌসুমে এগুলো হওয়ায় বর্ষা মৌসুমের কারণে জলাবদ্ধতা বৃদ্ধি সহ নানা নাগরিক যে ভোগান্তি সেটি সৃষ্টি হয়েছে এবং এটি অনেকটা এই হুড়াহুড়ি এবং কার্যক্রম সহ অনেকটা এগুলা অপরিকল্পিত কার্যক্রম, এমনটি কিন্তু বলছেন যারা চেম্বারের জেলা প্রশাসক আসাদুদ্দিন আহমদ। তবে বিষয়টি নিয়ে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন একটি পক্ষ সিলেটের উন্নয়ন চান না এবং সে থেকেই উন্নয়ন না চাওয়াতেই কিন্তু উন্নয়নের বাধা দিচ্ছেন এবং উন্নয়নে সিলেটবাসীকে বিভ্রান্ত করছেন, এমনটি কিন্তু বলছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দর্শক এই ছিল আমার কাছে siletv24.com থেকে এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে আমার কাছে সর্বশেষ। এখন দর্শক আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাতীয় পর্যায়ের বেশ কিছু দৈনিক পত্রিকার সংবাদ এবং তার বিশ্লেষণে। আমার কাছে প্রথমেই যেটি এই মুহূর্তে আছে সেটি দৈনিক প্রথম আলো তাদের এই মুহূর্তে প্রধান যে শিরোনামটি করে রেখেছে সেটিতে তারা বলছেন মশার বয়ে নিজ কার্যালয়ে যেতে বয় অর্থমন্ত্রীর। দর্শক এটি কিন্তু বর্তমান দেশের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল কিন্তু তিনি মশার বয়ে কিন্তু তার নিজ কার্যালয় আগারগাঁওয়ে যেতে ভয় পাচ্ছেন এবং তিনি আজকে সংবাদ সম্মেলনে বলছেন তিনি সচিবালয় থেকেই তিনি মন্ত্রণালয়ের কাজ সম্পন্ন করবেন। এর আগে কিন্তু তিনি মশার কামড়ে দুইবার, একবার চিকুনগুনিয়া এবং একবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি এই বছরের সংসদে বাজেট প্রকাশেও উনি উপস্থিত থাকতে পারেননি। তার বদলে কিন্তু বাজেটে বক্তৃতা প্রদান তার জায়গায় করতে হয়েছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সেই ভয় থেকে আসলে উনি আগারগাঁওয়ে মশার ভয়ে কিন্তু তিনি নিজ কার্যালয়ে যেতে ভয় পাচ্ছেন, এমনটি কিন্তু প্রথম আলো তাদের রিপোর্টটিতে করে রেখেছে এবং বলেছে। দ্বিতীয় যে নিউজটি এই মুহূর্তে প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে সেটিতে তারা বলছেন দ্রুত নির্বাচন দিন নয়তো পথ কঠিন হবে, এমনটি বলছেন কিন্তু ফখরুল বিএনপির মহাসচিব ফখরুল তিনি আজকে
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত একটি সম্মেলনে এমনটি কথা বলেছেন এবং তিনি বলছেন যে যদি দ্রুত খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয়, দ্রুত সব দলের সমন্বয়ে যদি একটি নতুন নির্বাচন না দেওয়া হয়, তবে সরকারের পথ অনেক কঠিন হবে, এমনটি কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে। তৃতীয় যে নিউজটি লিড করে রেখেছে প্রথম আলো, এই মুহূর্তে তারা বলছেন রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মিন্নি। এই কথা কিন্তু বলছেন বরগুনার পুলিশ সুপার এসপি মারুফ হোসেন এমনটি বলছেন এবং তিনি সংবাদ সম্মেলনে আজকে কিন্তু তিনি এমনটি বলছেন যে বরগুনার যে রিফাত হত্যায় তার স্ত্রী মিন্নি সরাসরি জড়িত ছিল এবং তিনি আসামিদের সাথে তিনি কিন্তু যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এমনটি তারা প্রমাণ পেয়েছেন। এবং তাদের উপর আরেকটি জিনিস কিন্তু এসপি মারুফ হোসেন বলেছেন যে বিভিন্ন গণমাধ্যমে যে তাদের উপর একটি চাপ থাকার বা রাজনৈতিক প্রভাব বা চাপ থাকার কারণে মিন্নিকে গ্রেফতার করেছেন, এই দাবিকে তিনি উড়িয়ে দিয়েছেন এবং সেটি বলছেন একদম কোনো এই কথার কোনো ভিত্তি নেই এবং তারা কোনো ধরনের চাপ বা কোনো প্রভাবশালীদের চাপে নেই, তারা নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই মিন্নিকে গ্রেফতার করেছেন এমনটি কিন্তু তিনি বরগুনার এসপি বলেছেন এই কথাটি। তারপরে যে আরেকটি নিউজ প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে শিশুর মাথা নিয়ে পালাতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত। এটি কিন্তু নেত্রকোনার একটি ঘটনা, যেখানে একজন বলা হয়েছে নিউজটিতে একজন মদ্যপায়ী এক ব্যক্তিকে একটি ব্যাগে বেশ একটি বাচ্চার মাথা এবং দ্বিখণ্ডিত দেহ নিয়ে ঘুরতে দেখা গেছে। সেখানে সে গিয়ে একটি কলোনিতে গিয়ে সে মদ বা নেশাজাতীয় দ্রব্য পান করার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন কলোনির মানুষ কিন্তু তাকে সন্দেহ করে এবং তার কথাবার্তায় অসংলগ্নতা দেখার জন্য তার ব্যাগটি চেক করে এবং সেখানে ব্যাগটিতে কিন্তু একটি 7 বছরের সজীব মিয়া নামে একটি শিশুর মাথা কাটা একটি কাটা মাথা কিন্তু তার সেখানে দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে জনতা তাকে দাওয়া দিলে সে কিন্তু দৌড়ে পালাতে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে জনতা ধরে এবং তাকে গণপিটুনিতে দিলে সেখানেই কিন্তু তার এই অজ্ঞাত যুবকের কিন্তু মৃত্যু হয়। কিন্তু কী কারণে কেন সেই মাথা নিয়ে ঘুরতেছে এবং এর পিছনের কাহিনী কি, এটি কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এই ছিল আমার কাছে প্রথম আলো থেকে সর্বশেষ সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে তাদের প্রধান যে শিরোনামটি করে রেখেছে সেটি কিন্তু অত্যন্ত একটি সুখবর পুরো বাংলাদেশের জন্য, বাংলাদেশের চিকিৎসা খাতের জন্য একটি সুখবর, যেখানে তারা বলছেন দেশে কিন্তু প্রথমবারের মতো দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেটি কিন্তু সম্পন্ন হয়েছে দেশে ঢাকা মেডিকেল কলেজের অধীনে কিন্তু এই সাফল্য দেখিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক। সেখানে কিন্তু বলছেন যে দেশে কিন্তু এই পর্যন্ত 2014 সাল থেকে এই পর্যন্ত প্রায় 42 জনের কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন হলো। এই প্রথমবারের মতো কিন্তু ঢাকা মেডিকেল কলেজ অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এটি কিন্তু করতে সক্ষম হয়েছেন। এটি কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে এটি সম্ভব হয়েছে, যদিও এর আগে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রায় অর্ধশতাধিকের মতো বার হয়েছে, কিন্তু এই প্রথম এইটি সাফল্য দেখিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা। দ্বিতীয় যে নিউজটি এই মুহূর্তে তারা লিড নিউজ করে রেখেছে বাংলাদেশ প্রতিদিন, সেখানে কিন্তু তারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ধৃতি দিয়ে তারা বলছেন দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নির্বাচনী ইশতেহারেও উল্লেখ করেছিলেন যে উনি যে কোনো মুহূর্তে দেশ থেকে দুর্নীতি এবং সন্ত্রাস যাতে কমানো যায় এবং প্রতিরোধ করা যায় এই বিষয়টা নিয়ে ওনারা সবসময় সচেষ্ট থাকবেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন, এমনটি কিন্তু বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ একটি ট্রেন্ড চলে আসছে, আপনাকে দেখতে সবাই তাকে দেখতে এই বয়স থেকে তার নিজের বয়স থেকে দেখতে হয়তো তার দ্বিগুণ বয়স কিংবা 3 গুণ বয়সে তাকে দেখতে কেমন লাগবে, এমন একটি অ্যাপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দিয়ে অনেক শুধু সাধারণ জনগণ নয়, অনেক সেলিব্রিটিরাও কিন্তু এটি নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছেন এবং পোস্ট দিচ্ছেন তাকে দেখতে কেমন লাগে। কিন্তু এই বিষয়ে কিন্তু সতর্কতা করেছে, এই বিষয়ে একটি নিউজ কিন্তু বাংলাদেশ প্রতিদিন বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
ফেসঅ্যাপ ফটো ফিল্টারে ব্যবহারের সতর্কতা। এটি কিন্তু নিউ ইয়র্ক পোস্টের একটি বরাত দিয়ে তারা বলছেন কিন্তু যে বিভিন্ন ফেস অ্যাপে যে ভুরু হওয়ার যে প্রবণতা বা ট্রেন্ড দেখিয়ে যারা ছবি প্রকাশ করছেন তারা কিন্তু বিভিন্ন নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন, কেননা এই ছবি এবং এই নামগুলো কিন্তু ফেস অ্যাপ কর্তৃপক্ষ কিন্তু সেটিকে নিয়ে বিভিন্ন ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য এবং বিভিন্ন কাজে ব্যবহৃত করতে পারে, যাতে কিন্তু এটিতে যারা ব্যবহার করছেন তারা কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে থাকতে পারেন, এমনটি কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং শেষ আরেকটি নিউজ কিন্তু বাংলাদেশ প্রতিদিন বেশ একটি ব্যতিক্রমধর্মী নিউজ কিন্তু এই মুহূর্তে করে রেখেছে, যেখানে বলছেন তালাক পাওয়ার খুশিতে 3 মণ দুধে গোসল, 200 মানুষকে ভুরিভোজ। দর্শক, আপনারা জানেন তালাক মানেই কিন্তু একটি বিচ্ছেদের সুর, এবং এটি কিন্তু একটি বিচ্ছেদ বা বিরহের এরকম একটি আবহ থাকে, কিন্তু এই ঘটনাটিতে কিন্তু তালাক পাওয়ার খুশিতে, সেই খুশিতে আলম নামক এক যুবক কিন্তু সেই খুশিতে তাদের বিয়ের প্রায় 3 মাস তাদের বিয়ে সম্পন্ন হলেও তাদের সেই বিয়েতে কিন্তু বনবিনা না হয় দু পরিবারই চাচ্ছিলেন যে তাদের মধ্যে একটি বিচ্ছেদ ঘটুক, এবং সেখান থেকে কিন্তু স্ত্রী নিজে আগ্রহী হয়ে এই স্বামীকে কিন্তু তালাক দিলে সেই তালাকের কারণে কিন্তু বরং কষ্ট না পেয়ে খুশিতে তিনি 3 মণ দুধে গোসল করেছেন, এমন একটি ছবি কিন্তু দুধ দিয়ে গোসল করতেছেন, এমন একটি ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠলে এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। এই ছিল দর্শক আমার কাছে বাংলাদেশ প্রতিদিন থেকে সর্বশেষ সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বাংলাদেশের আরেকটি দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে বলছে রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মিন্নি এসপি। বরগুনার এসপি মারুফ হোসেন কিন্তু আজকে সংবাদ সম্মেলনে এই কথাটি বলেছেন। তিনি কিন্তু আজকে মামলার 3 নম্বর আসামি রিশান ফরাজি নামে এক আসামিকে কিন্তু গ্রেফতার করার পর সংবাদ সম্মেলনে আসলে সেখানে কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলছেন যে রিফাত হত্যায় জিজ্ঞাসাবাদে মিন্নি সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়েছে, এবং সাংবাদিকদের করা প্রশ্নে কিন্তু উনি উত্তর দিয়েছেন যে উনার উপর কোনো ধরনের চাপ বা রাজনৈতিক প্রভাব থেকে উনি মিন্নিকে গ্রেফতার করা হয়নি, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া কিন্তু আরেকটি নিউজ বেশ গুরুত্ব সহকারে সমকাল পত্রিকা তাদের দ্বিতীয় লিড নিউজ হিসেবে করে রেখেছে, যেখানে বলছেন প্রধানমন্ত্রী শুক্রবার লন্ডন যাচ্ছেন। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরের অংশ হিসাবে লন্ডন যাচ্ছেন, এবং সেখানে কিন্তু তিনি ইউরোপে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের রাষ্ট্রদূতদের সাথে একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন, এমনটি কিন্তু প্রতিবেদনটিতে বলা হয়েছে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের আরেকটি সর্বাধিক প্রচারিত দৈনিক যুগান্তর এই মুহূর্তে প্রধান যে শিরোনামটি করে রেখেছে, সেখানে বলছে তিতাসের প্রকৌশলী সহ 117 জন বদলি। তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানিটির 117 জন প্রকৌশলীকে একই সাথে বদলি করা হয়েছে। সেখানে বলছেন যে তাদের বিরুদ্ধে কিন্তু তারা বেশ বিতরণ এলাকায় এই কোম্পানিটির বিতরণ এলাকায় এক একজন 4 থেকে 25 বছর পর্যন্ত একই এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন, এবং তাদের বিরুদ্ধে কিন্তু বেশ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ায় তাদেরকে বদলি করা হয়েছে, এমনটি কিন্তু প্রতিবেদনটিতে বলা হয়েছে। আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে যুগান্তর পত্রিকা তাদের গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলছেন আমি আর বয়ে ওখানে যাচ্ছি না। এটি বলছেন বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, তিনি কিন্তু মশার বয়ে নিজ কার্যালয়ে যেতে ভয় পাচ্ছেন, এমনটি নিউজ করে রেখেছে দৈনিক যুগান্তর। দর্শক, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় এই মুহূর্তে যে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে, সেখানে বলছেন অধিনায়কের নির্দেশে কোচ হওয়া হলো না সুজনের। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রুটসের সাথে বিসিবি চুক্তি বাতিল করার পর বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে কিন্তু কে হবেন বাংলাদেশের কোচ, এটি একটি আলোচনার বিষয়বস্তু কিন্তু সমস্ত দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে। কিন্তু সেখান থেকে কিন্তু বেশ ভালোভাবে নাম শোনা যাচ্ছিল দেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনের, তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ, এবং কিন্তু সেই জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে কিন্তু আজকে ছিল বাংলাদেশের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার শেষ দিন। সেখানে কিন্তু কোচ হিসাবে আবেদনও করেননি খালেদ মাহমুদ সুজন। এর পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তিনি বলছেন অধিনায়কের সবুজ সংকেত পাননি। অধিনায়ক বলতে কিন্তু তিনি আসলে বিসিবির প্রধান
নাজমুল হাসান পাপনকে ইঙ্গিত করেছেন এবং তার কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় তিনি কোচের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটিতে তিনি আবেদনই করেননি এমনটি জানিয়েছেন। তবে তিনি শ্রীলঙ্কা সফরে তিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা সফরে থাকছেন এমনটি কিন্তু বেশ তিনি জানিয়েছেন। এছাড়া দৈনিক কালের কণ্ঠে আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। জঙ্গিবাদ নির্মূলে সুস্থ সংস্কৃতির বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে এমনটি কিন্তু জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি। এমনটি একটি অনুষ্ঠানে কিন্তু বলছেন যে জঙ্গিবাদ নির্মূল করতে হলে সুস্থ সংস্কৃতির বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে। একা কারো পক্ষে কিন্তু এই দেশ কিংবা সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। দর্শক, এই ছিল আমার কাছে আজকের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের বিভিন্ন সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আশা করি আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে থাকবেন, অবশ্যই বাংলাভিউ টিভির সাথে থাকবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।